Are going to start? দর্শক কিন্তু আপনার এই মুহূর্তে দেশের যেখানে আছেন সকলকে নিউজের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। এই global village আমাদের যেমন কথা আছে ডেমোক্রেসি অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল এন্ড ফর দ্য পিপুল, তেমনি এই বিশ্বের আমরা যা কিছু দেখছি প্রতিদিন ভাবছি এই দেখা এবং ভাবিত বিষয় নিয়ে আমাদেরকে কিছু প্রশ্ন এনে দেই এবং কিছু প্রশ্নের সমাধান আমরা পাওয়ার জন্য আমরা আয়োজনটা করি। আজকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মিস্টার ট্রাম্প এবং শি জিনপিং এর এই যে ঐতিহাসিক, এটাকে ঐতিহাসিক সফর বলা হচ্ছে এবং এটা ভূ রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং। এবং এখানে কয়েকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। প্রথমত বাণিজ্য বিষয়, দ্বিতীয় হলো ইরানের যুদ্ধ পরিস্থিতি, তৃতীয় হলো তাই অংশ অপরাপাত। অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার যুক্ত হয়েছেন। আমি আজিজুর রহমান স্যার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আজিজুর রহমান স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন শাসি আপনি ভাই? আমাকে শুনতে পাচ্ছেন আজিজুর রহমান স্যার? আমি শুনতে পাচ্ছি। শাসি ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি পাচ্ছেন? সেক্ষেত্রে আপনাকে আমরা সম্ভাষণ জানাচ্ছি, শুভেচ্ছা। এই যে আজকে মিস্টার ট্রাম্প চীন সফর করে আমেরিকাতে ফিরে গেলেন, বিশাল বহর নিয়ে যাচ্ছেন, 12টা কোম্পানির প্রধান লিডিং পার্সনদেরকে নিয়ে আসছেন। আপনার বিশেষ করে ইলেন মাস্ক সহ অ্যাপেল থেকে শুরু করে কর্পোরেট নিয়ে আসছেন। আমেরিকা চীনের বাণিজ্য ঘাটতি কমানোর একটা টার্গেট চীনের। চীন বলছে যে আপনি বৈরিতা সম্পর্ক পরিহার করে প্রকৃত শুভাকাঙ্ক্ষী বা যথার্থ আপনার বন্ধুত্বের জায়গা থেকে, সংযমের জায়গা থেকে আমাদের সামনে মুখোমুখি বসুন। আমরাও সুবিধা পেতে চাই আপনার থেকে, আপনিও সুবিধা নিবেন। উভয় পক্ষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা মুখোমুখি হতে চাই। কিন্তু মিটিং এর পরে প্রেস ব্রিফিং, দুইজনে জয়েন্ট, আপনার যে জয়েন্ট প্রেস ব্রিফিং যেটা, সেটা ওনারা করেননি এবং এই সফরটাকে দুজন দুই ভাবে ব্যাখ্যা করেছেন। আজিজুর রহমান স্যার, এই সময়ে ট্রাম্পের চীন সফর পাশাপাশি আবার আমরা দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে রাশিয়ার পুতিন এখানে সফরে আসছেন। গত 3 বছরে রাশিয়ার পুতিন 40 বার সিটিং দিয়েছেন চীনের সাথে। এই যে দুইটা পরাশক্তি চীনকে সামনে এনে তাদের মেরুকরণে আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীন কি একক আধিপত্য, একক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে নিজেকে বিশ্বের সামনে এনেছে? পাশাপাশি চীনের অর্থনৈতিক সমীকরণকে পৃথিবীতে বদলে দিচ্ছে। আজিজুর রহমান স্যার, এই বিষয়ে আপনার বক্তব্য আহ, স্থান করুন। ধন্যবাদ সাচি ভাই, ধন্যবাদ আজকে উপস্থিত বক্তাবৃন্দ। তো যে বিষয়টা আপনি নিয়ে এসেছেন আসলে ট্রাম্পের 2 দিনের চীন সফর এবং বিশাল একটা বিজনেস ডেলিগেট সহ সেখানে বিষয়টা হয়েছে আর কি, এবং সেখানে ট্রাম্প এবং শি জিনপিং এর রুদ্ধদ্বার 2 ঘন্টার বৈঠকও হয়েছে। এবং প্রথমে বিষয়টা ফোকাস ছিল ইরান ইস্যু, যেহেতু ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ। এই জায়গায় যেহেতু বিশ্ব তেলের প্রায় 25% এখান থেকে রপ্তানি হয়ে থাকে, তো এটা ইম্পর্টেন্ট একটা রুট। এই রুটটা এখন আমেরিকা ব্লকেট করে রেখেছে, সাথে সাথে ইরানও এখান থেকে টোল আদায় করতেছে। সেই যে অপশান, এই অপশানগুলো নিয়েই মূলত একটা আলোচনার বিষয়। কিন্তু সেখানে ট্রাম্প একসাথে যেটা করেছে, একটা বিজনেস ডিলিংও, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসটাকে এখানে ফোকাস করেছে। তাছাড়াও ওখানে তারা একটা বিষয় এগ্রি হয়েছে যে 200 বোয়িং জেট কেনা, তাছাড়া এডিশনাল 750টা জেট কেনার বিষয়ে একটা এগ্রিমেন্টে তারা সই করেছে, অর্থাৎ তারা এগ্রি হয়েছে। অর্থাৎ এখানে আমেরিকার বিশাল একটা বিজনেস সাফল্য আছে, যেটা 200 বোয়িং প্লাস 750 এডিশনাল প্লেন এবং এআই সাথে সাথে ইলেকট্রিক ভেহিকল বিষয়গুলা, এগুলা বিজনেস ডিলিং ইন্ডিকেট করতেছে। কিন্তু রুদ্ধদ্বার যে বৈঠকের বিষয়টা ছিল আসলে, এবং শি জিনপিং কিন্তু একটা মন্তব্য করেছে যে আমেরিকাকে তার চীনের বিশ্বস্ত বন্ধু হিসাবে কিন্তু উল্লেখ করেছেন আর কি এখানে। তো যদিও ডিসকাশনের বিষয়টা মাল্টিপুল ছিল, একাধিক বিষয়ে আলোচনা হয়েছে, তো বিজনেস যে ডিলিংটা সেটা সাকসেসফুলি ট্রাম্প কমপ্লিট করতে পেরেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু
বৈশ্বিক রাজনীতিক যে প্রভাব, বিশেষ করে ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধের প্রেক্ষাপটে চায়না কিন্তু আহ, মানে এককভাবে ইরানকে সমর্থন দিয়ে এসেছে প্রথম থেকেই, এবং এখনো পর্যন্ত ইরান তার পলিসি চেঞ্জ করে না। এখানে কারণ হলো ইরানের উপরে চীনের একটা ডিপেন্ডেন্সি আছে, যে ডিপেন্ডেন্সিতে দেখা যায় যে চীনের যে তেল রপ্তানি, পেট্রোলিয়াম, এই পেট্রোলিয়ামের প্রায় 80% চায়না কে রপ্তানি করে থাকে। বাকি অংশ ইন্ডিয়া বা অন্য দেশগুলোতে রপ্তানি করে থাকে চায়না, ইরান। তো সেই হিসাবে ইরানের তেলের উপরে চীনের একটা ডিপেন্ডেন্সির সাথে সাথে আহ, কম মূল্যে যে তেল চায়না পেয়ে থাকে, সেটা একটা বিশেষ সুবিধা। এই সুবিধা থেকে আসলে চায়না সরে আসতে চায় না। তাছাড়াও মিডল ইস্টে অন্য দেশগুলো যেমন এখানে কাতার, সৌদি আরব থেকেও তেল রপ্তানি করে। তো হরমুজ প্রণালীর উপরে যদি অবরোধ বা এখানে কোনো ধরনের ক্যাওয়াস চলতে থাকে, তাহলে কিন্তু এখানে প্রবলেমটা হয়ে যায়। তো সেই প্রবলেম থেকেই ট্রাম্প খুব একটা সমর্থন পায়নি, অন্ততপক্ষে মিডল ইস্ট ইস্যুতে নিঃসন্দেহে বলা যেতে পারে। তো আমরা যদি এককভাবে বলতে পারি আমেরিকা পার্শিয়ালি বিষয়টা কিছুটা হয়তো সাকসেসফুলি তার যে সফরটা হয়েছে, কিন্তু একবার কমপ্লিটলি সাকসেসফুল এটা কিন্তু বলা যাবে না। কারণ সে তার বিজনেস ডিলিংটা মোটামুটি ফয়সলা করেছে, কিন্তু তার যে বৈশ্বিক রাজনীতি বা বিশ্বের মিডল ইস্ট কেন্দ্রিক যে রাজনীতি, এই জায়গাটাতে আসলে ট্রাম্প কিন্তু তেমন কিছুই পায়নি বলা যায়। কারণ ইরান ইস্যুতে ইরানের উপরে চীনের ডিপেন্ডেন্স শুধু না, আসলে দেখা যায় যে মধ্যপ্রাচ্যে এমন একটা জায়গায়, এই জায়গাটা যে কন্ট্রোল করবে পুরো ওয়ার্ল্ডকে সে কন্ট্রোল করে থাকে, এটাই আসলে অতীত ইতিহাস বলে থাকে। তো সেই হিসাবে আমেরিকার আগে কিন্তু সোভিয়েত ইউনিয়নের একটা প্রভাব এখানে ছিল। আমরা জানি 89 সালের পরে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, তারপরে কিন্তু এই জায়গাটার একচ্ছত্ব আধিপত্য গ্রাজুয়ালি আমেরিকা নিয়ে নেয়। এখন কিন্তু আমেরিকা আসলে অনেকটা ডিক্লাইনিং পাওয়ার বলা যায়, কারণ বিশ্ব রাজনীতিতে আমেরিকার আহ, বিশেষ করে ব্লাইন্ড যে পলিটিক্স, ব্লাইন্ড বলতে ওয়ান আই পলিটিক্স, সেই পলিটিক্সের কারণেই কিন্তু বিশেষ করে ইসরায়েল কেন্দ্রিক মিডল ইস্ট পলিটিক্স এইটা কিন্তু আসলে মার খাচ্ছে। কারণ মিডল ইস্টের দেশগুলো, বিশেষ করে এই ইরান যুদ্ধ 2026 সালে, এটা কিন্তু মিডল ইস্টের দেশগুলোর যে ইকুয়েশনটা চেঞ্জ করে দিয়েছে। কারণ মিডল ইস্টে বিশেষ করে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, আহ, এই যে দেশগুলা, এই দেশগুলা কিন্তু আমেরিকাকে তারা মনে করেছিল যে সোল সুপার পাওয়ার, এবং আমেরিকাই তাদের গ্যারান্টর হিসাবে, সিকিউরিটি গ্যারান্টর হিসাবে পারফেক্ট। কিন্তু যখন দেখা গেল যে ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধের প্রেক্ষাপটে মিডল ইস্টের দেশগুলা থেকে তাদের যে ইন্টারসেপ্টর গুলো ছিল, সেগুলো কিন্তু সরিয়ে ইসরায়েলে নিয়েছে, এবং ইসরায়েলকে রক্ষার জন্য আমেরিকার যতটা তাদের ইম্পর্টেন্স ছিল, সেই ইম্পর্টেন্স কিন্তু মিডল ইস্টে অন্য দেশগুলোর ক্ষেত্রে দেখা দেয়নি। এবং আমরা দেখেছি সৌদি আরব, কাতার, আরব আমিরাত, জর্ডান, কুয়েত, এই দেশগুলা কিন্তু ইরানের আক্রমণে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমেরিকা আসলে তেমন কিছু করতে পারেনি। যার কারণে তাদের এখন চোখ খুলে দিয়েছে, বিশেষ করে সৌদি আরব, কাতার, আহ, এই দুইটা দেশের ব্যাপকভাবে চোখ খুলে দিয়েছে। তারা অলরেডি, আপনি জানেন যে সৌদি আরবে পাকিস্তান তার একটা স্কোয়াড্রন বিমান মোতায়েন করেছে, এবং সেখানে এয়ারফোর্স মোতায়েন করেছে। সিকিউরিটি একটা চুক্তি আছে সৌদির সঙ্গে, তারই আঙ্গিকে একইভাবে তুরস্ক এবং আরব আমিরাত সেম এগ্রিমেন্টে যেতে চাচ্ছে পাকিস্তানের সঙ্গে। দ্যাট মিনস সৌদি আরব, আরব, কাতার, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটা জোটের কিন্তু পসিবিলিটি আমরা দেখতেছি, যেটা মিডল ইস্টে একটা বড় ধরনের মুসলিম শক্তি তৈরি হবে। সাথে সাথে ইরানের সঙ্গে সৌদি আরবের একটা প্রপোজালও সামনে এসেছে, যে অনাক্রমণ চুক্তি, মিডল ইস্টের দেশগুলা কেউই ইরানে আক্রমণ করবে না, ইরানও মিডল ইস্টের দেশগুলো, আরব কান্ট্রিগুলোতে আক্রমণ করবে না, এমন একটা চুক্তি আলটিমেটলি এগ্রিমেন্ট হতে যাচ্ছে, যেখানে পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং ইরান, এবং এই দেশগুলা যদি একটা কাতারে আসে, এখানে কিন্তু রেস্ট হিসাবে মিশর আছে, এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই বলয়ে চলে আসতে পারে। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কিন্তু একটা ইন্টেলিজেন্স কন্ট্যাক্ট হয়েছে। সেই কন্ট্যাক্টের ভিত্তিতে উভয় দেশ গোয়েন্দা, বিশেষ করে সন্ত্রাস, এই বিষয়ে গোয়েন্দা আদান প্রদান করবে তথ্য। তো সেটা কিন্তু পাকিস্তানেরও কাছাকাছি বাংলাদেশ এসেছে। এবং শুধু তাই না, আমরা আরো দেখেছি 12 জন বাংলাদেশি
ডিপ্লোম্যাটস কিন্তু তারা বিশেষ করে জয়েন্ট সেক্রেটারি লেভেলের তারা কিন্তু পাকিস্তানে প্রশিক্ষণের জন্য যে গিয়েছে, এবং বাংলাদেশ এয়ারফোর্সেরও একটা গ্রুপ কিন্তু পাকিস্তানে প্রশিক্ষণ। তার মানে মুসলিম দেশগুলা গ্রাজুয়ালি কাছাকাছি আসতেছে, এবং এই যে ওয়ার্ল্ড ক্রাইসিস, যে ক্রাইসিসটা আসলে আমেরিকা এবং ইসরায়েল মিডল ইস্টে তৈরি করেছে, যে সেই ক্রাইসিস থেকে কিন্তু মুসলিম দেশগুলার অনেকটা বলা যায় চোখ খুলে গিয়েছে। তারা তাদের প্রয়োজনটা এখন ফিল করতে পারতেছে, সেই ক্ষেত্রে তারা নিজেরা কাছাকাছি আসতেছে। আর এর পেছনে কিন্তু চীন রাশিয়ার একটা সাপোর্ট আছে, বিশেষ করে চীনের কিন্তু একসত্য সাপোর্ট আছে, এবং এই ইকুয়েশনটা নিয়েই কিন্তু আসলে ট্রাম্প গিয়েছিল। চায়নার একটা সাপোর্ট যদি ইরানের এগেনস্টে নিতে পারে ট্রাম্প, তাহলে সেই ক্ষেত্রে ইরানে হয়তো নতুন করে হামলার একটা ইস্যু তৈরি করতে পারে, কিন্তু আলটিমেটলি চায়না সেই সাপোর্টটা দেয়নি, যার কারণে আপনি সাচি ভাই বলেছেন যে জয়েন্ট প্রেস কনফারেন্সের যে ইস্যুটা, এটা কিন্তু আসলে তারা দেয়নি, কারণ পার্শিয়ালি ট্রাম্পের চীন সাপোর্টটা সাকসেসফুল হয়েছে বিজনেসের ক্ষেত্রে, কিন্তু ডিপ্লোম্যাটিক যে বিষয়টা বিশেষ করে ইরান বিষয়, এটা কিন্তু সাকসেসফুল হয়নি। এছাড়াও আমরা আরেকটা বিষয় মিডিয়ায় দেখতেছি যে ইসরায়েল কিন্তু আসলে পাকিস্তানকে ব্লেম করতেছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইসরায়েলের যে ইমেজ সংকট তৈরি হচ্ছে, এটা আসলে পাকিস্তানে গুপ্তভাবে বা সাইলেন্টলি কিন্তু এটাতে ভূমিকা রাখতেছে, সেটা আলটিমেটলি পাকিস্তানকে তার প্রাইম একটা কম্পিটিটর বা সোল এনিমি হিসাবে কিন্তু সে সেট করতে যাচ্ছে এখন। তো এই যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে ট্রাম্প আসলে যে সফরটা নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে যে স্টেপটা মিডল ইস্টে নিবে, তো পরবর্তীতে যুদ্ধের সম্ভাবনা আসলে আর হচ্ছে না, কারণ এই সফরটা ইরান বিষয়ে সাকসেসফুল হয়নি, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো সাচি ভাই, মোটামুটি আমি গ্রসলি একটু আলোচনা করেছি বিভিন্ন আঙ্গিকে যে ট্রাম্পের সফর এবং এর যে কনসিকুয়েন্সটা কি হয়েছে, এবং আমরা পরবর্তীতে যেটা দেখব মোটামুটি সেটা আমি এক কথাই বলবো, মিডল ইস্টে ইরান যে যুদ্ধটা আমেরিকা ইসরায়েলের সঙ্গে হয়েছে, এটা আলটিমেটলি একটা শিফটিং, মানে ন্যারেটিভ চেঞ্জের একটা অপশন এসেছে, অর্থাৎ মুসলিম দেশগুলা কাছাকাছি এসে তাদের স্বার্থ তারা নিজেরা রক্ষা করার হয়তো একটা প্রত্যয়ের মধ্যে চলে আসতেছে। এবং এছাড়াও আরেকটা বিষয় একটু বললে না বললে নয়, যেটা ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তান চীনের J-30 130 J-30 যে বিমানটা আছে স্টেলথ 5th জেনারেশনের, এটা অলরেডি 30টার মতো বিমান পেতে যাচ্ছে, যেটা ভারতের জন্য অ্যালার্মিং। এবং চায়নার সঙ্গে পাকিস্তানের অ্যাটাচমেন্টটা গ্রাজুয়ালি আরো মোটামুটি কমপ্লিট হচ্ছে, আর এর মাধ্যমে কিন্তু মিডল ইস্টের যে রিলেশনটার সঙ্গে চায়নারও একটা অ্যাটাচমেন্ট, দ্যাট মিনস শিফটিং পাওয়ারে চায়না কিন্তু ভ্যাকুয়ামটা ফুলফিল করতে যাচ্ছে, আমেরিকা যেটা যেখান থেকে আসলে আউট হয়ে যাচ্ছে, এটা আলটিমেটলি বলা যেতে পারে। সাচি ভাই। আজিজ রহমান স্যার, আমি আপনার কাছে আসবো ইরানের প্রশ্নে ট্রাম্প শি জিনকে বলেছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই না, আমি সেটা হতে দেওয়া যায় না। এই ব্যাপারে আমরা নিউজে দেখলাম যে এই ক্ষেত্রে ইরানের চীনের একটা মনসম্মতি আছে। মানে স্পষ্ট কোনো এই ব্যাপারে কোনো রিগিং, কোনো ডিবেট সিজিং করেন নাই ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে, এবং এই ক্ষেত্রে তার মৌন একটা সম্মতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইরানের তেলের সুবিধা তো একচেটিয়া এখানে চীন নেই। খার্ক দ্বীপের তেলের তো 90% তো চীন সুবিধা নেই। তো এখানে আসলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার অবস্থান, আমেরিকার দৃষ্টিভঙ্গি, এই ক্ষেত্রে চীন বড় ধরনের কোনো নিজের অবস্থানটিকে স্পষ্ট করে না কেন, এবং তাদের পশ্চিমা সুরে একই সুরে চীন কথা বলতেছে, এটা এই বিষয়টাকে কিভাবে দেখতে চান? হ্যাঁ, এখানে ধন্যবাদ সাচি ভাই। আমরা জানি যে নিউক্লিয়ার ইস্যুতে ওয়ার্ল্ড পাওয়ার গুলো, বিশেষ করে আমরা ফাইভ বিগ পাওয়ার, যেটা সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার, পার্মানেন্ট মেম্বার, তো তারা সবসময় চেয়েছে যে তাদের বাইরে আর পরমাণু অস্ত্রধারী দেশ তৈরি না হোক। কিন্তু ঘটনার প্রেক্ষাপটে যেমন ভারত যখন রাশিয়ার সহায়তায় আসলে পরমাণু প্রযুক্তি অর্জন করে, তখন আসলে পাকিস্তানের এটা ম্যান্ডেটরি ছিল অর্জন করা। তো সেই প্রেক্ষিতে কিন্তু হয়তো চীন সাহায্য করলেও করতে পারে এই ক্ষেত্রে, কারণ এখানে ব্যালেন্স অফ পাওয়ারের একটা ইস্যু আছে। ভারতের প্রেক্ষিতে পাকিস্তান পরমাণু শক্তি অর্জন করেছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি উত্তর কোরিয়া, এটা সে শুধু আসলে নিজের তার সিকিউরিটির জন্য, যেমন দক্ষিণ কোরিয়া এবং জাপানে আমেরিকার সৈন্য এবং তাদের সিকিউরিটি গ্যারান্টার হিসেবে থাকার কারণে উত্তর কোরিয়া যখন নিজেকে ভালনারেবল মনে করেছে, তখন কিন্তু সে পরমাণু শক্তি অর্জন করেছে, সেটা চায়না বা রাশিয়ার সহায়তা হতে পারে।
অ্যাট দ্য সেম ওয়ে যদি আমরা মিডল ইস্টে ইসরায়েলের হাতে অলিখিত প্রায় 90টির মতো পরমাণু বোমা আছে, এবং ইসরায়েল যেহেতু মিডল ইস্টের সমস্ত ক্যাওয়াসের মোটামুটি কেন্দ্রবিন্দু, এবং ফ্রিকুয়েন্টলি মুসলিম দেশগুলোতে সে হামলা করতেছে, সে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি নিয়েছে, সে ইরাকে হামলা করেছে, সে জর্ডানে হামলা করে, সে ফিলিস্তিনের গাজা দখল করে নিয়েছে, এবং লেবাননে সে আক্রমণ করতেছে, একইভাবে ইরানে হামলা করেছে। এই সিচুয়েশনটা আসলে ওয়ার্ল্ড পাওয়ার কিন্তু ভালোভাবে নেয়নি, যদিও ইউরোপের দেশগুলা বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মান, যারা ইউরোপের পাওয়ার, ব্লাইন্ডলি তারা সাপোর্ট দিলেও ইদানিং তাদের সাপোর্ট কিন্তু শিফট হয়েছে। এবং চায়না কিন্তু তার এখনকার বক্তব্য, যেটা এর পূর্বে কিন্তু চায়না বলেছিল যে মিডল ইস্টে শান্তি স্থাপন করতে গেলে প্রথমে ইসরায়েলকে নিরস্ত্রীকরণ করতে হবে, অর্থাৎ ইসরায়েলের হাতে অস্ত্র রাখা যাবে না। এটা চীনের মন্তব্য ছিল। চায়না আসলে কখনোই চায় না যে আসলে কোনো দেশ পরমাণু অস্ত্রধারী হোক প্রকাশ্যে, কিন্তু এই ক্ষেত্রে চায়না যদি ইসরায়েলকে পরমাণু অস্ত্র সক্ষমতা থেকে তাকে বিরত না রাখা যায়, সেই ক্ষেত্রে চায়না কিন্তু ইরানকে সাপোর্ট দিয়ে দিবে। এই মুহূর্তে চায়নার যে পলিসি আছে, মিডল ইস্টে কোনো দেশের হাতে পরমাণু না থাকুক, এটাই চায়না চায়। চায়না চায় ইরানের হাতেও না থাকুক, ইসরায়েলের হাতে না থাকুক। কিন্তু যদি ইসরায়েল এইটা কন্টিনিউ করে, এবং এইটাকে চায়না ফোকাস করেছে অলরেডি ওয়ার্ল্ড বডিতে, যে ইসরায়েলকে নিরস্ত্রীকরণ করতে হবে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ট্যাকেল দিতে হয়, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা যদি বিশ্বকে রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই ইসরায়েলকে নিরস্ত্রী করতে হবে। এটা চায়নার ভয় ছিল। এবং ঠিক একইভাবে সে চায় ইরানও যেন পরমাণু অস্ত্র সক্ষমতা অর্জন না করে। কিন্তু যদি এই পলিসিতে, আমার নিশ্চয়ই ট্রাম্পের সঙ্গে চায়নার এই ধরনের কথা হয়েছিল যে আমরা যদি ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখি, তাহলে এর অবশ্যই পাশাপাশি স্যার, আমাদের হ্যাঁ, বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী তিস্তা বাঁধ নিয়ে, তিস্তা মহা যে বাঁধ নিয়ে বলছেন যে বাংলাদেশ এবার সামনের দিকে এগোবে, সেখানে বাংলাদেশ নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে চীনের সাথে আমরা জয়েন্ট কোলাবোরেশনে বা জয়েন্টলি এই প্রোগ্রামটা আমরা বাস্তবায়নের দিকে ইনশাল্লাহ যাব। এবং ভারতের অবস্থানটা, ভারতের সাথে ভারতের অবস্থান আহ, থাকবে আমাদের তিস্তা বা নিয়ে আমরা একটা সফলতার দিকে আমরা যাবই। যেহেতু গণতান্ত্রিক সরকার, জনগণের ম্যান্ডেট আছে, সেক্ষেত্রে সরকার তিস্তা বাঁধ নিয়ে 16 জেলাকে রক্ষা করবার জন্য এখন এবারে বাঁধটা কি করার সময়ের দাবি, এবং বাংলাদেশে এই জায়গাতে সফলতার এক জায়গা থেকে চীনকে পাশে রেখে, চীনকে সামনে রেখে সেই জায়গাতে এগোতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ কতটা সফল হতে পারবে এবার? ধন্যবাদ সাচি ভাই, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। আমি আসলে এটা বলার আগে আমি একটু বলতে চাই, আসলে বাংলাদেশের মানুষ কেন বিএনপি কে সমর্থন করে, এটা দিয়ে শুরু করতে চাই। কারণ আসলে বিএনপি সরকার মাত্র 3 মাসের মধ্যে ক্ষমতায় এসে এমন একটা কাজ হাতে নিয়েছে এবং একটা অ্যাপ্রুভাল দিয়েছে, যেটা আপনি তিস্তা বলেছেন, সেটা হলো পদ্মা ব্যারেজ প্রজেক্ট। এটা বাংলাদেশের জনগণের প্রাণের দাবি ছিল, এবং বাংলাদেশের প্রায় 23টা জেলা এইটা থেকে বঞ্চিত হচ্ছিল। এখানে ডিজার্টিফিকেশন হয়ে যাচ্ছিল, মরুকরণ প্রক্রিয়া, নর্থ বেঙ্গলটা। এবং আপনি জানেন যে মাত্র বাংলাদেশ থেকে 19.5 কিলোমিটার দূরে ফারাক্কা ব্যারেজ তৈরি করেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এবং এই ফারাক্কা ব্যারেজের যে ইম্প্যাক্ট, বিশেষ রাজশাহী ডিভিশন, আমি দেখেছি যে রাজশাহী গোদাগাড়ি একটা উপজেলা আছে, এর ঠিক উল্টা সাইডে চরাশরদা একটা ইউনিয়ন, এখানে আমি নিজেও গিয়েছি, দেখেছি আসলে কি ধরনের ইম্প্যাক্ট তৈরি করে। এখানকার মানুষের আগে যেমন আমাদের বায়োডাইভার্সিটি যা ছিল, এখানে জীব বৈচিত্র্যতা, ফিশ ভ্যারাইটি গুলো আগে ছিল লোকাল, সেটা কিন্তু গ্রাজুয়ালি ডিক্লাইন হয়ে গিয়েছে। এবং আমাদের এখানে মানুষগুলো মাইগ্রেট করতেছে ঢাকায়, এবং আজকে রিক্সা পোলার, গার্মেন্টস ওয়ার্কার, আপনি দেখবেন যে একটা বিশেষ অংশ ওখান থেকে আসে। অর্থাৎ আমরা বিশেষ করে ফারাক্কা ব্যারেজের যে ইম্প্যাক্টটা নেগেটিভলি আমাদের বাংলাদেশের উপরে এমন ভাবে পড়েছে যে বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বিএনপি গভর্নমেন্ট এসে এই জিনিসটা শুধু মানে এত তড়িৎ গতিতে যে অনুমোদন দিবে এক নাকি প্রজেক্টটা আমরা নিজেরাও কল্পনা করিনি। তো এটা আমাদের জনগণের বিশাল একটা দাবি পূরণ করেছে সরকার, নিঃসন্দেহে বলবো। এবং আসলে এটা তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী এবং তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে। এবং এটা বাংলাদেশের জনগণের দাবি। রাজবাড়িতে এটা মোটামুটি প্লেসটা সেট হয়েছে, এবং এটার মাধ্যমে যদি বাংলাদেশ রিজার্ভার মানে একটা জলাধার নির্মাণ করতে পারে, তাহলে শুষ্ক মৌসুমে এই পানিটা আমাদের নর্থ বেঙ্গলের মানুষ ইউটিলাইজ করে আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে, এবং আমাদের যে সাপ্লাই চেন আছে, ফুডের সাপ্লাই চেন, এটা কিন্তু অনেকটা এনশিওর হবে। অর্থাৎ আমাদের ফুডের ক্ষেত্রে সেলফ সাফিসিয়েন্ট সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো। অর্থাৎ বাংলাদেশ, তারেক রহমানের যে উদ্যোগটা এটা, এবং উনি একটা ট্রানজিট রুটের কথা বলেছে, যে সেটা হলো আহ, আহ, টেকনাফ থেকে তেতুলিয়া, এটা একটা রিজিওনাল একটা ট্রানজিট রুট। এটা অত্যন্ত পজিটিভ একটা পদক্ষেপ। এবং আমি দেখেছি যে এইটা বিশেষ করে একনেকে পদ্মা ব্যারেজ প্রজেক্ট অনুমোদনের পরেই ভারত তাদের এয়ার ইন্ডিয়া কিন্তু ফ্লাইট গুলো বাতিল করেছে বাংলাদেশ থেকে।
তো এখন হয়তো বাংলাদেশের সঙ্গে এবং এই মুহূর্তে বিজেপি সরকার ক্ষমতায় আসায় তাদের অ্যাক্টিভিটিসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে মুসলিম নিধন এবং মুসলিম উচ্ছেদের কিন্তু এই ধরনের একটা হোলি খেলায় তারা মেতে উঠেছে, এবং তারা যে কমিউনালিস্ট এটা নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশিরা অবজার্ভ করতেছে। এবং বিএনপি গভর্নমেন্ট যে মোটামুটি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে জনগণের প্রত্যাশাটা তারা পালসটা বুঝতে পেরেছে, এটা আমি সাধুবাদ জানাই সরকারকে। এবং আমি বিশেষ করে সরকারের এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা জনগণের আরো কাছাকাছি নিয়ে আসবে এবং গভর্নমেন্টের জনপ্রিয়তা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। উনি পদ্মা ব্যারেজের কথা বলেছে, পানি সম্পদ মন্ত্রীর একটা বক্তব্য আমার অত্যন্ত ভালো লেগেছে। পদ্মা ব্যারেজ প্রজেক্ট অনুমোদনের পর একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিলেন যে এটাকে ভারতের অনুমোদন পারমিশন নিয়েছেন কিনা। উনি বলেছেন যে বাংলাদেশের ভিতরে আপনাকে ধন্যবাদ প্রজেক্ট করতেছে, কেন ভারতের অনুমোদন নিতে হবে? হ্যাঁ, সাচি ভাই, মোটামুটি আমি সরকারকে আবারও প্রশংসা করি এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। আশা করি ফ্রেন্ডলি আমাদের জনগণের পালস বুঝে সরকার পরিচালিত হবেন, সেটাই প্রত্যাশা করি। আমরা সরকারকে হেল্প করব বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে বা আমাদের সমর্থন দিয়ে, যাতে সরকার সঠিকভাবে জনগণের পালস বুঝে কাজ করেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা সরকারের সঙ্গে স্যারের কাছে আমার প্রশ্ন আছে স্যার। আমাদের জি স্যার, আমি আমাদের সুপ্রিম কোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট শাহ আলম আমি পরান সাহেব আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এতক্ষণ অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যারের চীন সফরের পরে পাশাপাশি আমাদের তিস্তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যপত্রমূলক বক্তব্য শুনেছি। অ্যাডভোকেট পরান সাহেব, এক্ষেত্রে ইরান যুদ্ধের একটা স্থবির অবস্থার জায়গা থেকে বাংলাদেশের তেলের সংকট চললো, ট্রাম্প চীন সফর করেছেন, সেক্ষেত্রে তার বাণিজ্য ঘাটতি কমাতে চান এবং পাশাপাশি ইরান যুদ্ধে তাদের দুজনের অবস্থান দেখেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে স্যার, একটা ইলেকশন হলো, অ্যাডভোকেট পরান জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের সরকার নতুন গণতন্ত্র উত্তরণের দিকে, বাংলাদেশের সাথে চীনের একটা হৃদ্যতম সম্পর্ক, পুরনো সম্পর্ক আছে। আমাদের তিস্তা বাদে বড় অংশীদার চীন, এবং চীন এই বাদ করার জন্য সবচেয়ে বড় পার্টনার হিসাবে এখানে এগিয়ে আসছে। অ্যাডভোকেট পরান, চীনের সাথে আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্টের যত কাজ হয়েছে, আপনার ব্রিজ, পদ্মা ব্রিজ বলেন, মেট্রো বলেন, সব বিগ প্রজেক্টের পার্টনার চীন, এবং পাশাপাশি তারা তিস্তাকেও ভূ রাজনীতির জায়গা থেকে আমাদের এই প্রজেক্টটা সফল করতে চায়। তা আপনি একজন আইনের ব্যক্তি হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আজিজুর রহমান স্যারের কথা আলোকে। আপনি তো অনেকগুলি প্রসঙ্গ আনছেন, অনেকগুলি প্রসঙ্গ। প্রথমত বলছেন যে যুক্তরাষ্ট্র ও চীন সফর, ওখানে টোটালি স্যারের বক্তব্য অনুযায়ী যে টোটালি এই ইরান ইস্যুতে যে সফরটা হয়েছে, টোটাল সফরটাই এইখানে ইরানের বিপক্ষে হয় নাই, মানে টোটালটাই ট্রাম্পের সফরটা ব্যর্থ হয়েছে, এইটুকু স্যারের আলোচনার মধ্যে ছিল। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ইরান ইস্যুতে, পরমাণু ইস্যুতে এই সফরটা ট্রাম্প কতটুকু সফল হয়েছে? ধন্যবাদ। আপনি যে প্রশ্ন, আসলে পরমাণু ইস্যুতে ট্রাম্প হয়তো ইরানের আঙ্গিকে সফল হয়েছে, কিন্তু এখানে চীনের কিন্তু একটা পাল্টা প্রস্তাব থেকেছে। আমি এই দৃষ্টিকোণ থেকে বলছি, কারণ এর আগে চীন বলেছিল ইসরায়েলকে নিরস্ত্রীকরণের বিষয়। তো চায়না ডেফিনেটলি এখানে ইসরায়েল এবং ইরান কোনো দেশকেই কিন্তু পরমাণু শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায় না। এটা ডেফিনেটলি হয়তো ট্রাম্প বলতে পারে যে ইরানেরটা সাপোর্ট করেছে পরমাণু অস্ত্রের ক্ষেত্রে চায়না, যাতে ইরানে পরমাণু অস্ত্র না থাকুক, কিন্তু একইভাবে চায়না ডেফিনেটলি ইসরায়েলের ক্ষেত্রেও কিন্তু বলেছে যদি ইসরায়েল এই ক্ষেত্রে ইসরায়েলের উপরে আমেরিকার দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়, তাহলে কিন্তু ইরানের ক্ষেত্রেও চায়নার দৃষ্টি ভিন্ন হবে, যেটা আমরা দেখেছি পাকিস্তান, ইরান, ইন্ডিয়ার ক্ষেত্রে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে। এটা পার্শিয়ালি কিন্তু একটার সঙ্গে আরেকটা রিলেশন আছে। যদি আপনি দেখেছেন যে মার্কিন ডেমোক্রেটরা কিন্তু ট্রাম্পের কাছে জানতে চেয়েছে ইসরায়েলের পরমাণু বিষয়ে, যে আসলে তার আসলে পরমাণু আছে কিনা, থাকলে কি অবস্থায়, কতগুলো, এটা কিন্তু প্রশ্ন তুলেছে অলরেডি। তার মানে এটা একটা বিষয় এসেছে যে ইসরায়েল যে তার যে অ্যারোগেন্ট বিহেভিয়ার, এটা কন্ট্রোল করতে গেলে তার অস্ত্রটাও কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো চায়নার প্রপোজালটা, যেটা আগের কথা থেকে বোঝা যায় যে চায়না ইরানকেও চাচ্ছে না, ইসরায়েলকেও চাচ্ছে না পরমাণু শক্তিশালী দেশ হিসাবে।
তো এখানে যদি আমেরিকা যদি একটা চোখ বন্ধ করে দেখে যে ইসরায়েলের পরমাণু থাকবে, ইরানের থাকবে না, তাহলে হয়তো চায়না তার সমর্থনটা উঠাই নিবে। এটাই আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় আর কি, আমি এই আলোচনায় যেটা বুঝেছি। তো এখানেও এরা চীন নীরব থাকে যখন পরমাণু ইস্যুতে ইসরায়েলের অগ্রাধিকার থাকবে, ইরানের থাকবে না, এখানেও চীন নীরব থাকে। না, এমনিতে যুদ্ধক্ষেত্রে ইরানকে সাপোর্ট করছে চীন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, সব দিক দিয়ে সুযোগ করছে। যখন পরমাণু ইস্যু আসে তখন চীন বলছে যে সকল দেশকেই পরমাণু কর্মসূচি বিরত রাখার জন্য। এইখানে চীনের এইখানে কি ভূমিকা রাখতে পারে না? যেহেতু পরবর্তী শক্তিধর দেশ, বিশ্বের পরবর্তী শক্তিধর দেশ হচ্ছে চীন, ভূমিকা রাখলে তো তাকেই রাখতে হবে। আপনি হয়তো দেখেছেন যে হ্যাঁ, চায়নার রোলটা পৃথিবীতে এখন থেকে না, শুধু আপনি ইউক্রেন রাশিয়া যুদ্ধেও দেখেন, রাশিয়াকে কিন্তু চীন একবারও সমস্যা ডিরেক্টলি অস্ত্র দিয়ে সহায়তার কথা বলে নাই, কিন্তু চায়নার একটা বিশাল সাপোর্ট ছিল রাশিয়ার। চীনের একটা ভূমিকা সবসময় ওয়ার্ল্ড পলিটিক্সে দেখা যায়, চীন কখনো সরাসরি সাপোর্টের কথা বলে না। ইভেন ভারত পাকিস্তান যুদ্ধেও চায়না কিন্তু ডিরেক্টলি সাপোর্টের কথা বলেনি। অর্থাৎ যে বলা যায় চীনের যদি বিশ্বের সবচাইতে ভালো সম্পর্ক কারোর সঙ্গে থেকে থাকে তাহলে সেটা পাকিস্তানের সঙ্গে। এবং পাকিস্তান এবং ভারত যুদ্ধের ক্ষেত্রে আপনি দেখেছেন কিনা যে তখন কিন্তু চায়না ডিরেক্টলি বলে নাই যে আমি পাকিস্তানের পক্ষে আছি। চায়নার সাপোর্টটা সবসময় সাইলেন্ট থাকে এবং চায়না সবসময় একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করে ওয়ার্ল্ডে। এই রোলটা কিন্তু চায়না বরাবরই মেনটেন করে এসেছে। তো সেই আঙ্গিকে ইরানের ক্ষেত্রে আপনি কিন্তু এই যুদ্ধে মোটেই সাস্টেন করার কথা না, কিন্তু আপনি দেখেছেন যে আমেরিকা স্বীকার করেছে তার 39 বিমান কিন্তু সেখানে ডিস্ট্রয় হয়েছে। অর্থাৎ এখানে চীনের একটা সহায়তা না থাকলে কিন্তু এই বিমানটা ধ্বংস হতো না। অর্থাৎ চায়নার একটা সাইলেন্ট সাপোর্ট কিন্তু আছে। এবং আপনি দেখেছেন যে ইরান অলরেডি বলেছে যে তাদের 90% পরমাণু ইউরেনিয়াম তারা আপগ্রেড করেছে, অর্থাৎ তারা আর 10% গেলেই কিন্তু পরমাণু তৈরি করে ফেলবে। এবং বলেছে আমেরিকা যদি তার অবরোধ না উঠাই নেয় তাহলে কিন্তু তারা পরমাণু তৈরি করে ফেলবে। এটা কিন্তু ইরান হুমকি দিয়েছে। অর্থাৎ ইরানের হুমকিটাকেই এইটাই প্রমাণ করে যে যদি আমেরিকা একটা নর্মাল রিলেশন বা একটা চুক্তিতে না আসে তাহলে ইরান কিন্তু পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারে। এটা কিন্তু চায়নার একটা সাপোর্ট এখানে আছে আর কি। এটা আমাদের কিছু কিছু বিষয় ওয়ার্ল্ড পলিটিক্স আমাদের বুঝে নিতে হবে, ডিরেক্টলি কিন্তু তারা বলবে না এই বিষয়টা আর কি। তো ধন্যবাদ, আমার মনে হয় আপনি প্রশ্ন আনসার পেয়েছেন আর কি। আমাদের তিস্তা চুক্তি বিএনপি তো বরাবরই জনগণের কথা বলে, বিএনপি বরাবরই জনগণে কি চায়, জনগণ যেটা চায় সেটাই বিএনপি করে। এখন ভারতে সরকার পরিবর্তন হচ্ছে, মুসলমানদের উপর নিধন হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ওনাদের অন্তর্বর্তী ওদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা আমাদের বিএনপির সরকার কোনো প্রতিবাদ বা কোন ধরনের ইয়ে করে না, কিন্তু ওরা বরাবরই আমাদের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে এরা বিভিন্ন এদের 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 যে দায়িত্বে যারা থাকে, এরা যারা থাকে মানে পশ্চিমবঙ্গ ভারতের কথা বলতেছি, ওরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ের কথা বলে। আমরা আমাদের বিএনপি বা আমাদের দলের কোনো আমরা কিন্তু ওই ভারতে যে মুসলিম নিধন হচ্ছে এইগুলির উপরে কিন্তু আমাদের কোনো বক্তব্য থাকে না, কিন্তু ওনারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে, প্রায় সময় ওনারা আমাদের বিষয়ে কথা বলে। আমরা কিন্তু ওদেরকে নিয়ে মাথা ঘামাই না, ওরা আমাদেরকে অলওয়েজ মাথা ঘামায়। আপনি যেটা বলেছেন এটাই তো সত্য কথা, কারণ আমরা যদি সেই যে ন্যারেটিভটা তৈরি হয়ে আছে সেই আসলে কি স্বাধীনতার ঘোষক যদি আমি বলি একটা ভয়েস কিন্তু জনগণ শুনেছিল। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। জি আজিজুর রহমান স্যার, জিয়াউর রহমানের আপনার আজিজুর রহমান স্যার, আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা চীন বা ভারতের বিষয়ে কথা বলছি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপি, সেন্ট্রাল বিজেপি, সেক্ষেত্রে ইন্ডিয়া কি চীন যখন তিস্তা ব্যারেজের জন্য চীন এখানে একটা বড় ভূমিকা রাখতে চাচ্ছে, এবার কি বিজেপি সরকারের অ্যাটিটিউড চেঞ্জ হতে পারে? বিজেপি সরকার তো আগে পশ্চিমবঙ্গের মমতার কারণ দেখাচ্ছেন, মমতার কারণে আমরা তিস্তা যে চুক্তিটা সেই চুক্তিটা নবায়ন করতে পারছি না। সেক্ষেত্রে কি বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের সরকার আর কেন্দ্রের সরকার তাদের পূর্বের যে নজির আছে সেই নজিরের প্রেক্ষাপটে কি তারা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে? যেহেতু চীন সামনে এগিয়ে আসছে, চীনকে ঠেকানোর জন্য ইন্ডিয়া এখানে কি পলিসি মেকিং করতে পারে আমাদের তিস্তা নিয়ে?
আজিজুর রহমান স্যার। ধন্যবাদ চাচি ভাই। আমি খুব সংক্ষিপ্তভাবে বলি, আমার এখনকার বিএনপি সরকারের যে আচরণ, সেটাতে আমার মনে হচ্ছে যে বিএনপি তারেক রহমানের বক্তব্য হলো বাংলাদেশ ফার্স্ট। এই বাংলাদেশ ফার্স্টে যখন পদ্মা ব্যারেজ প্রজেক্টের অনুমোদন দিয়েছেন, তখন আমার একটা জিনিস মনে হয়েছে যে বর্তমান বিএনপি গভর্নমেন্ট অত্যন্ত সাহসী গভর্নমেন্ট, এবং এখানে বাংলাদেশের জনগণের বিষয়ে কোথাও উনারা কম্প্রোমাইজ করবেন না, এটা আমি স্টেট বলে দিতে পারি। কারণ জনগণের যে ইস্যু আছে সেখানে বিএনপি গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করবেই। এখানে ভারত কি মনে করলো বা করলো, এটা বিএনপির কোনো ইস্যু না। বিএনপি দেখবে যে আমার দেশের জনগণের কোনটা ভালো কোনটা মন্দ, এবং সেই অনুযায়ী অলরেডি স্টেপ নেওয়া শুরু করেছে। এখন এখন এখানে কম্প্রোমাইজের বিষয় ইন্ডিয়ার, বাংলাদেশের না। বাংলাদেশের একটা পপুলার গভর্নমেন্ট ক্ষমতায় আছে। এই গভর্নমেন্ট যে ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে অলরেডি কাজ শুরু করেছে। এখানে জনগণকে বিএনপি জবাবদিহি করতেছে জনগণের কাছে, বাংলাদেশের জনগণের কাছে, এখানে ইন্ডিয়ার সরকারের কাছে না। এটা একটা স্বাধীন গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট সেই অনুযায়ী কাজ করতেছে। এখন যদি ইন্ডিয়া মনে করে বাংলাদেশকে নিয়ে তার চলতে হবে, তাহলে আমাদের সরকারের সাথে কমপ্লাই করতে হবে তাকে। কারণ আমাদের সরকার যা চাচ্ছে সেটা মেনে নিতে হবে, এবং আমরা যৌক্তিক কোনো দাবি করি না। আমরা কখনো ভারতের আভ্যন্তরে হস্তক্ষেপ করি নাই। আমাদের বিডিআর কখনো ভারতের জনগণকে হত্যা করে নাই। আমাদের ভারতের ক্ষতি এমন কোনো কিছু বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত করে নাই। অথচ এখনো পর্যন্ত যতগুলা নেগেটিভ কাজ ইন্ডিয়া করেছে বাংলাদেশের জন্য, আমাদের জনপ্রিয় সরকার, আমি যদি বলি যে মেজর জিয়াউর রহমান, যার আসলে অবদান আজকে পর্যন্ত বিএনপি বা বাংলাদেশের জনগণ স্বীকার করতেছে, এবং সেইটা ধারণ করেই আজকে বিএনপি। সেই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডেও কিন্তু ইন্ডিয়ার রয়ের হাত ছিল, এটা নিঃসন্দেহে বলতে পারি। এবং আমি এটাও বলতে পারি, আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া যে ধুকে ধুকে মারা গিয়েছেন, এর পিছনে ইন্ডিয়ার রয়ের হাত ছিল, কারণ তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি, এটা তো আমরা দেখেছি। এবং জনাব বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশে আসতে পারেনি 16 বছর এই ইন্ডিয়ার কারণে। তো এই যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ সব সময় কিন্তু তারা বাংলাদেশে হস্তক্ষেপ করেছে। এবং আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড, সেখানে সেটা কারা করিয়েছে? ইন্ডিয়া করিয়েছে আমাদের সব ক্ষেত্রে কিন্তু। এবং শেখ হাসিনার সঙ্গে অনেকগুলো অবৈধ চুক্তি করেছিল ইন্ডিয়া, কিন্তু সেইগুলো এখন আমাদের সরকারের কাছে জোর দাবি এই অবৈধ চুক্তিগুলো সামনে নিয়ে আসা, অর্থাৎ কি ধরনের চুক্তি করেছিল সেগুলা গভর্নমেন্ট নিশ্চয়ই জানে, সেগুলো প্রকাশ করে দেওয়া। তো আমরা একটা কথা বলি, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, এখানে সরকার যখন দেখতেছে জনগণের যেটা সুবিধা, বাংলাদেশের সুবিধা, হ্যাঁ জনগণের, সেইটাই কিন্তু কাজ করতেছে এবং আগামীতেও করে। আপনি হয়তো একটা কথা বললে বিশ্বাস করবেন না, বিএনপি সরকার প্রথম যখন ক্ষমতা এসেছিল তখন জনগণের মধ্যে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের বাংলাদেশে আইনের শাসনের দীর্ঘদিন অনুপস্থিত ছিল। কালকে সুপ্রিম কোর্ট বারে নির্বাচন হয়েছে। এই যে বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার ব্যবস্থাকে জনগণের দ্বারগোড়ায় নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জেলা বারগুলোতে নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা কেটে মানে বিচারের সুশাসন প্রতিষ্ঠা, ভালো বিচারের ভালো নজির স্থাপন করবার জন্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে স্থানীয় জেলা পর্যায়ে বারগুলা, সেক্ষেত্রে তো তারাও তো একটা বড় ভূমিকা রাখে। গতকালকে সুপ্রিম কোর্টে নির্বাচন হয়েছে, নির্বাচনটা আমরা ফলাফলও সেই বারে আসছে। তা আপনি এই পর্যায়ক্রমে সকল পর্যায়ের নির্বাচন, যেহেতু অনুপস্থিত ছিল, নির্বাচন সকল পর্যায়ের মানে সুপ্রিম কোর্ট বার থেকে শুরু করে স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচন, এটা খুব দ্রুত সময়ের দাবি, সরকার সেদিকে যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন গণতন্ত্রের বিকাশের জন্য বাংলাদেশে? আজিজুর রহমান স্যার আর 1-2 মিনিট বলুন, এরপর আমি মনে হয় যে আপনার কাছে আসবো। আমাদের শাহপরান চৌধুরী ভাই, উনি ভালো বলতে পারবেন। তো তারপরেও বারের যে নির্বাচনে আমি দেখেছি বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এটা আসলে কি, আমাদের জনগণ তো মধ্যমপন্থী, এবং বিএনপি সঙ্গে মিশে আছে বাংলাদেশের মেজরিটি জনগণ সব লেভেলে। সত্য কথা বলতে, আমি একটা কথা বলতে আপনি আটকে দিয়েছেন, আমি সেটা হলো যে প্রথম বিএনপি ক্ষমতা আসার পরে জনগণ একটু কনফিউশনে ছিল যে 16 বছরে দাঁড়াতে পারবে কিনা কি। কিন্তু তারেক রহমানের বলিষ্ঠ যে পদক্ষেপ, পদ্মা ব্যারেজ, আপনি বিশ্বাস করুন নাই করুন, এখন পুরা বাংলাদেশের জনগণ বিএনপির পেছনে আছে। এখন বিএনপি সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে, কারণ বাংলাদেশের জনগণ কিন্তু যে জনবান্ধব সরকারকে প্রাণ দিয়ে রক্ষা করে, তো এই বিএনপি সরকার কিন্তু প্রাণ দিয়ে রক্ষা করবে, এবং সেইভাবে কিন্তু ভালোবাসতে শুরু করেছে। তারেক রহমান এগিয়ে যাক সগৌরবে। আমি শুধু একটা জিনিস বলবো যে ওনার সিকিউরিটিটা একটু বাড়ানোর জন্য
কারণ বাংলাদেশে যখন জনবান্ধব কোনো সরকার এসেছে, তার পেছনে কিন্তু বিদেশি এজেন্টগুলো লেগে যায়। তো এই জায়গায় যেন ওনার সিকিউরিটি বাড়ানো হোক, এবং সেইভাবে উনি যেন, এবং বিশেষ করে গোয়েন্দা সংস্থাকে স্ট্রং করা হোক, যাতে বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাস বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটির জন্য আগেই ধরা পড়ে। সেটাই আমার বক্তব্য আর কি। সাচি ভাই। জি, আপনাকে ধন্যবাদ নির্বাচনে যারা কৃতজ্ঞ প্রার্থী স্যার, ছিল, জি প্রফেসর ডক্টর আজিজুর রহমান স্যার। এ পর্যায়ে অ্যাডভোকেট সদ্য পরাণ চৌধুরী, আপনি স্যারের পরাণ চৌধুরী, আলোকে বাংলাদেশের দীর্ঘদিন এক মিনিটে বলতেছি সুশাসন, বিচারের এখানে। নানান ধরনের মানে অগণতান্ত্রিক পথে বাংলাদেশ ছিল পুরো একটা ফ্যাসিস্টের পথে। সেক্ষেত্রে আপনার বারে নির্বাচন বলুন, সুপ্রিম কোর্ট বারের স্থানীয় পর্যায়ে নির্বাচন, আপনার বড় ধরনের অত্যন্ত একটা গ্যাপ রয়ে পরিচ্ছন্ন গেছে। এবং এই নির্বাচনগুলো তো খুব দ্রুত স্থানীয় প্রশাসন মানে সকল বারের নির্বাচন এবং স্থানীয় পর্যায়ের নির্বাচন খুব দ্রুত সময় দাবি রাখে। একজন আইনজীবী হিসাবে সুশাসন, সুবিচার প্রতিষ্ঠা করবার জন্য সকল পর্যায়ে নির্বাচন, দ্রুত গভর্নমেন্টকে সেই ম্যানেজমেন্টের দিকে যাওয়া, এটা সময়ের ব্যাপার। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সদ্য অ্যাডভোকেট পরাণ জি চৌধুরী? জি এই আপনার অবস্থান এই থেকে বছর 13 14 আপনি তারিখ যে 3 আমাদের মিনিট বলুন। নির্বাচন 3 মিনিট। হয়েছে, এই নির্বাচনে প্রার্থীকে সরাসরি আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এই প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছে। এখানে যাদেরকে মনোনয়ন দিয়েছে তারা 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 সুপ্রিম কোর্টের সর্বোচ্চ এবং সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি। অত্যন্ত ফেয়ার ইলেকশন হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এখানে কোনো সকল দলের সমান অধিকার ছিল। সকল দলের আপনারা দেখবেন নির্বাচনের দিন একটা হচ্ছে আমাদের দলে ছিল নীল প্যানেল, আর আরেকটা দল ছিল সেখানে সবুজ প্যানেল। এখানে সকল দল অংশগ্রহণ করেছে এই নির্বাচনে। আমাদের বিজয় হয়েছে। আমাদের যারা প্রার্থী ছিল তারা যারা সুপ্রিম কোর্টের আইনজীবী, তাদেরকে তারা মনে করেছে যে প্রার্থীগুলি পারফেক্ট, প্রার্থীগুলি আমাদের সুপ্রিম কোর্টের জন্য অনেক দায়িত্বশীল, তাদেরকে নির্বাচিত করেছে। আর এইখানে এই আমাদের সভাপতি প্রার্থী ছিলেন আমাদের স্যার ব্যারিস্টার মাহাবুদ্দিন ফুকন। উনি একেবারে 17 বছর 17 বার ক্লাবে উনি জীবনে কোনোদিন ফেল করে নাই। এখানে এখন তো উনি এত জনপ্রিয়, ওনাকে যে অবস্থায় ইলেকশন করা হয় উনি ইলেকশনে পাস করবে, এবং যে কোনো সময় যদি কোনো ফেয়ার ইলেকশন হয় উনি সকল সময় উনি পাস করবে। আর আমাদের যে প্রার্থীগুলি নির্বাচিত হয়েছে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রার্থীগুলি নির্বাচন করেছে, সেখানে অনেক যাচাই বাছার পরেই যোগ্য প্রার্থীকে নির্বাচন করেছে। এই কারণেই সংখ্যাগরিষ্ঠ বিজয়তা বিএনপি পেয়েছে। এবং আমি মনে করি তাদের দায়িত্বশীল প্রার্থী বাছাইয়ের কারণেই, এবং সবাই সর্বগরিষ্ঠভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়ে বিজয় অর্জন করেছে। সদ্য অ্যাডভোকেট শাহপরান চৌধুরী, আপনাকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি আমাদের 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে। অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার, আমি কনক্লুশন আসছি, বাংলাদেশ দীর্ঘদিন অগণতন্ত্রের পথে ছিল, একটা অগণতান্ত্রিক কাঠার মধ্যে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থায় সরকার একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ আছেন, ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সংকট, অর্থনীতি সংকট, এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখনো চলছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যদি না কমে এবং বাংলাদেশে যে একটা সংকট আছে, বাংলাদেশ সরকারের কাছে অধ্যাপক ডক্টর আজিজুর রহমান স্যার আছেন আপনি? জি, আমি আছি। হ্যাঁ সাচি ভাই। সেক্ষেত্রে স্যার, বাংলাদেশে এই যে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো, পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গেছিল, সুশাসন বলেন, সুবিচার বলেন, নাগরিক অধিকার বলেন, সরকারের কাছে অর্থনৈতিক চ্যালেঞ্জটা বড় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নির্বাচিত প্রতিনিধির কাছে ব্যবস্থাপনায় নেওয়া এবং সামষ্টিক ব্যবস্থাপনা পরিবর্তন, পাশাপাশি পুলিশ প্রশাসনও এখনো সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে যেতে পারে নাই। আপনার পরশুদিন আপনার রাজশাহীতে মতিয়া থানায় 2 দল শ্রমিকরা এসে সেখানে মিস্টার ওসি সাহেব